আজকের ছোট্ট একটা প্রজেক্ট, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন দেখা যাচ্ছে উপরে একটা ন্যাপবার থাকে। এখন দেখা যাচ্ছে সেখানে এরকম কিছু লিঙ্ক দেওয়া থাকে, একটা হচ্ছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, পোর্টফোলিও, এরকম কিছু লিঙ্ক দেওয়া থাকে। এখন দেখা যাচ্ছে কোনো একটা লিঙ্কে আপনি মানে মনে করেন হোম পেজে আছেন, তাহলে উপরে বারটা দেখানো উচিত যে আপনি হোম পেজে অ্যাক্টিভ। মানে সোজা কথা হচ্ছে আমরা আজকে যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে ন্যাপ বারটা কিভাবে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, কোন সেকশনে আছেন সেটা কিভাবে অ্যাক্টিভ করা যায়। তাহলে বেসিক্যালি আমি আহ, এখান থেকে একটা ফোল্ডার তৈরি করি, নাম দিলাম অ্যাক্টিভ ন্যাপ বার, জাস্ট একটা এটা। এবং এইটার ভিতরে আমাদের প্রজেক্ট করব। এই ফোল্ডারটাকে আমি বিএস কোডে ওপেন করে ফেলি, জাস্ট বিএস কোডে এটাকে ওপেন করে নিলাম। আর পিছনে ফোল্ডারটার প্রয়োজন হবে না, ওটাকে কেটে দিলাম যেহেতু এটা বিএস কোডে ওপেন আছে। ওকে, তাহলে এখানে বেসিক্যালি আমি কোনো স্ট্রাকচার ফলো করতেছি না, এখানে বেসিক্যালি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপরে মনে করেন স্টাইল ডট সিএসএস, এই দুইটা। আর সামান্য একটু জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে মনে করেন অ্যাপ ডট জেএস। একটু জুম, বেসিক যে স্ট্রাকচার প্রথমে নিলাম, টাইটেলে লিখে দিলাম কি অ্যাক্টিভ নেটওয়ার্ক। ভাই আপনি অ্যাপ ডট জেএস এ লিখবেন হ্যাঁ আপনি এইচটিএমএল হ্যাঁ হ্যাঁ বয়লারপ্লেট হ্যাঁ হ্যাঁ অ্যাপ হ্যাঁ ডট হ্যাঁ, কাট করে এখানে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এবার এটার সাথে আছে আমি সিএসএস ফাইলটাকে লিংক আপ করাবো, লিংক করাই দিলাম। প্রপার একই পাতে আছে, তাই এখানে ডট স্ল্যাশ দিলেও হবে, না দিলেও হবে, বাট দিয়ে দিলাম। আর জাভাস্ক্রিপ্ট ফাইল অলওয়েজ বডিটাকে নিচে ইউজ করতে হয়, তবে আজকে আপনাদের একটা সেকশন অ্যাড করে দিলাম, আমি হেডিংয়ে ইউজ করব স্ক্রিপ্ট। তবে এখানে হচ্ছে ডট স্ল্যাশ অ্যাপ, আর এখানে ছোট্ট একটা কিওয়ার্ড ইউজ করে দেবো ডিফার, অ্যাট্রিবিউট ডিফার, ঠিক আছে। ডিফার দিলে বেসিক্যালি এই ফাইলটা লোড হবে সবার শেষে, মানে যখন আপনার ব্রাউজার ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করবে, ব্রাউজার থেকে যখন এই ইন্ডেক্স, এই সমস্ত জিনিস তো ব্রাউজার ডাউনলোড করবে, ডাউনলোড করে এগুলো অ্যাক্টিভ করবে, তখন এই ডিফার কিওয়ার্ড দেখলে ও এই 8 নম্বর লাইনটাকে স্কিপ করবে আপাতত, করে ও কি করবে সমস্ত জিনিস ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে সবকিছু করাটা হয়ে গেলে, সব এইচটিএমএল সিএসএস আপনার ব্রাউজারে দেখানো হয়ে গেলে, তারপরে সে বেসিক্যালি এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড করবে। এই পারপাসটা সার্ভ করার জন্যই হচ্ছে আমরা অলওয়েজ এটাকে বডিটাকে নিচে দিই, যে আমরা বলে দিই একদম বডির শেষে থাকো, তুমি সবকিছু লোড টোড করে এটাই আসো, ঠিক আছে। বাট এখানে ডিফার কিওয়ার্ড দিলে এটা অটোমেটিক্যালি হেডে রাখলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। এখানে আহ, কোনো স্ট্রাকচার মেনটেন আমার করার দরকার নাই, জাস্ট পরে আপনারা করে নিয়েন। জাস্ট একটা হেডার দিলাম, হেডারের ভিতরে একটা ডিভ দিলাম, ডিভটার একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস কন্টেইনার। এটার ভিতরে আমি নেভিগেশন গুলো বানাবো, তাই না। একটা ডিভ দিলাম, এটার একটা আইডি দিয়ে রাখি, এটাকে নাম দিয়ে হচ্ছে মেইন মেনু। এর ভিতরে জাস্ট আমরা কিছু অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করি, হ্যাশ দিয়ে দিলাম, বাট বেসিক্যালি কোনো পেজ সেট আপ করবো না আমি। এখানে মনে করেন হোম, কয়েকটা কপি করলাম, এটার নাম দিলাম হচ্ছে মনে করেন ব্লগ, তারপরে একটা নাম দিলাম মনে করেন নিউজ, একটা নাম দিলাম মনে করেন কন্টাক্ট, আরেকটা কপি করলাম, এটার নাম দিলাম মনে করেন অ্যাবাউট। জাস্ট এইটুকু স্ট্রাকচার, এখানে আর কোনো কাজ নাই। এবার ফাইলটাকে আমাদের সিএসএস করতে হবে, তার আগে একটু লাইভে অন করে দেখি কি অবস্থা। ওকে, এটা লাগবে না, লোড কম, সুইচ করা যাচ্ছে।
প্রথমেই আমরা রিসেট করে নিই মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। এরপরে একটা কন্টেইনার ক্লাস দিয়ে দিই। আচ্ছা এইটুকু তো ভাইয়া বুঝতে পারছি, এতে তো কারো কোনো ইস্যু নাই আছে? এই যা লিখছে এখানে কারো কোনো অপশন আছে? না ভাইয়া। কন্টেইনার কন্টেইনার কত দিব? সাপোজ আমি ধরেন ম্যাক্স উইথ 1200 দিয়ে দিলাম, আন্দাজ একটা দিচ্ছি। একটা প্যাডিং করে দিই, প্যাডিং করে দিই উপর নিচে 0, ডানে বামে 15 পিক্সেল, আর এটাকে মার্জিন অটো করে দিই। সুমন ভাই, আমার একটা প্রশ্ন আছে এখানে কন্টেইনার বলেন। কন্টেইনার ম্যাক্স এর 1200 পিক্সেল, আমি এখানে লিখতে পারি 100 ভিউ হাইট ও ভিউ পুরোটাই নাও ফুল ভিউ হাইট? না, এটা আমি ওইটা দিব না। কেন দিব না? কন্টেইনার মানে হচ্ছে আমি একটা র্যাপার ক্লাস বানাচ্ছি, মানে এই সেকশনটা দেখি, ওটাকে সেভ করে আসি, এখানে ছোট করে আর একটা বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। 2 পিক্সেল সলিড, বাই ডিফল্ট কোনো কালার মেনশন না করলে কালো হবে। এই যে দেখেন, মানে আমি এটার একটা উইথ কাউন্ট করছি, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ওয়েবসাইট, মানে আমি যত সেকশনগুলো বানাবো এই সেকশনগুলো এইটুকুর ভিতরে হবে। ডানে বামে যদি জায়গা থাকে, সেটা যার যত মনিটরই হোক না কেন, ডানে বামে ওই জায়গাটুকু থাকবে। এখন এটা ডিপেন্ড করে, কারণ যারা ডিজাইন করে ওনাদের একটা অ্যাজাম্পশন থাকে যে আমি যে ডিজাইনটা করতেছি দিন শেষে তো এটা আসলে ওয়েবে ভিউ হবে, তো ওয়েবে ভিউ হলে যেন এটা সবাই দেখতে পারে। 1170 রাখতে হবে, তার মানে 1170 যদি রাখি, এখানে আবার প্যাডিং গেছে কত? 15, 15, 15, 30, তার মানে এটা 1200 রাখতে হবে। বুঝছেন এই হিসাবটুকু? যেটুকু অ্যাড করে দিয়েছেন প্যাডিং যখন আমি 1200 করছি, তার মানে আমার দুই পাশে প্যাডিং আছে, তার মানে এখানে চলে যাচ্ছে কত? 30, তাই না? এখানে 30 চলে যাবে, তার মানে এক্স্যাক্টলি থাকবে না। ওকে, এবার আমরা যদি এখানে যাই আমাদের ডিজাইনে, আচ্ছা এখানে প্যাডিং তো ভেতর দিয়ে নিচ্ছে, তাই না? এখন আমার এইটাকে আমি কি হিসাবে ভুল করলাম কিনা আমি একটু চেক করে দেখি। এই সেকশনের থেকে থেকে এই সেকশন 1200 রাখছিলাম, উইথ কত? 1200ই দেখাচ্ছে, তার মানে 1200 দেখাচ্ছে। আর ওখান থেকে প্যাডিং করে দিছি, তার মানে এক্স্যাক্টলি আমার এই কন্টেন্ট থেকে এই কন্টেন্ট ঠিক আছে আমার হিসাব। তার মানে এটাকে আমি মাঝ বরাবর রেখে দিলাম, আর বর্ডারটা লাগবে না আমাদের আজকে ডিজাইনের ক্ষেত্রে। এখানে আমরা হচ্ছে কন্টেইনার, এবার হচ্ছে হেডার। আমরা এখানে একটা কাজ করি, এখানে আমি প্রপার ক্লাস দিচ্ছি না, জাস্ট ডিজাইনটার দিকে। মেইন টার্গেট হচ্ছে ওই অ্যাক্টিভটা করা আমার এই মূল প্রজেক্টে। হেডারকে ধরছি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এটাকে ব্ল্যাক করে দিই। এই জন্য আমরা গতদিন আমরা করছিলাম, আমরা ভেরিয়েবলে রাখাটা ট্রাই করবো সবসময়ের জন্য। রুট ভেরিয়েবলকে আপনার লিখতে হবে, এখানে দিলাম সেকেন্ডারি কালার হাইফেন সেকেন্ডারি সেকেন্ড, বা এখানে দিলাম বিজি কালার, সাপোজ বিজি কালার। জাস্ট এর নাম মিনিংফুল হয় নাই, তারপরে এটাকে রেখে দিলাম। এটাকে কালারটাকে এখানে করে দিই, আর ভেরিয়েবল এখন যদি এটা যদি হয়, আর ভিতরে হেডারের ভিতরে এই অবস্থায় থাক। আমাদের ডিজাইন কি অবস্থা দেখে আসে, ডিজাইন এরকম হয়েছে। এখন এই যে নেভিগেশন গুলো, এগুলোকে আমি মাঝ বরাবর নেব, এক্স্যাক্টলি মাঝে নেব। তার মানে এটা মাঝে নেওয়ার জন্য কি করতে হবে বলেন? আপনারা বলেন, কথা বলেন, কি করব? অ্যালাইনমেন্ট সেন্টার, কাকে অ্যালাইনমেন্ট করব? আইটেম অ্যালাইনমেন্ট। আইটেম কই?
এখানে ক্লাস দেখে Okay. বলেন। ক্লাস, সরি। মেইন ওকে, মানে আপনার অ্যালান আইটেম সেন্টার জাস্টিফাই এটা দিলেই কি কাজ করবে? ওগুলো তো কাজ করে, ফ্লেক্স না হলে কাজ করে না। তার মানে এখানে দিলাম হচ্ছে মেইন মেনু ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। এক্স্যাক্টলি মাঝে চলে আসার কথা, যদি কিন্তু এটা আসবে না কারণ এটা হচ্ছে আইডি। এবার যদি দিই এক্স্যাক্টলি মাঝে আসছে। উপর নিচে একটু প্যাডিং এর ব্যবস্থা করে দিই। উপর নিচে আমরা কত পিক্সেল প্যাডিং দেবো মনে করেন সাপোজ, আচ্ছা উপর নিচে প্যাডিং এখান থেকে দিব না, এই অ্যাঙ্কর ট্যাগের ধরে দেব না, এটার নিচে ভেতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটাকে আমি ধরলাম, এটার কালার করে দিলাম হোয়াইট করে। আচ্ছা কালারটার ভেরিয়েবল আমি রাখলাম না, আপনারা করে নিন। আর এটা হচ্ছে প্যাডিং করে দিই উপরে নিচে 10, ডানে বামে 20 পিক্সেল। কি অবস্থা দাঁড়ায় ডিজাইন দেখে নি, মোটামুটি আসছে। টেক্সটটাকে এটাকে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিই। আর হচ্ছে টেক্সট নিচে একটা আন্ডারলাইন আসছে, তার মানে আন্ডারলাইন সরানোর জন্য হচ্ছে কি টেক্সট ডেকোরেশন নান করে দিই। এটা সব থেকে বেস্ট হয়, এই এটাকে বাদ দিয়ে সব থেকে ভালো হয়, কারণ আমি কি প্রত্যেকটা ধরে ধরে করাটা সোর্ট আপ একটা কমন ক্লাস নিয়ে যত অ্যাঙ্কর ট্যাগ আছে তার হচ্ছে আমি টেক্সট ডেকোরেশনকে নান করে দেবো। এটা দিলে কি হবে, আমার ওয়েবসাইটে যত অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো তার কোনোটারই আসলে এই ইয়া হবে না, এই যে আন্ডারলাইনটা আসবে না নিচের দাগটা। তো ফন্ট সাইজ বাড়ানো দরকার, এখানে মনে করেন ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। আচ্ছা আজকে একটা ছোট্ট একটা হিসাব বলে দিই এই প্রজেক্টের মাধ্যমে, মাথায় রেখেন। এইটাকে রেসপন্সিভ করতে গেলে বিশাল প্যারায় পড়া লাগবে। আপনার একদম টপে একদম এই রুটের নিচে এই জায়গাটায় HTML নামক একটা ইয়া ধরবে না, অর্থাৎ এইটাকে ধরবেন এই HTML, ঠিক আছে? এই HTML কে ধরে এখানে ফন্ট সাইজ 62.5% দিয়ে দেবেন, 62.5% দেবেন। দেওয়ার পরে যেখানে যেখানে পিক্সেল ইউজ করবেন প্রত্যেকটা জায়গায় এখানে খেয়াল করেন, এখানে কত দিছে 20 মিনস এখানে 2 আরিয়াম। এখন 1 আরিয়াম সমান সমান 10 পিক্সেল, আপনার ক্যালকুলেশন হিসাবে সুবিধার জন্য। বাই ডিফল্ট কিন্তু 1 আরিয়াম মনে হয় 16 পিক্সেল মনে হয়, নাকি 18? 16 তাই না? বাই ডিফল্ট হচ্ছে 16, আর ওই 16টাকেই আমি রিসেট করে ফেলছি, রিসেট করে 10-এ নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? যাতে করে আমার হিসাব বুঝতে সুবিধা হয়। মানে আমার যদি কোথাও যদি 20 পিক্সেল প্রয়োজন হয় তাহলে এখানে আমি কত র্যাম দেবো বলেন তো? না না, এখানে নরমালি 1 পিক্সেল সমান সমান হচ্ছে 16 আরিয়াম, না 16 আরিয়ামে 1 র্যাম আরিয়াম। এবার 10 পিক্সেল দিলে 1 RAM হবে না এইটা না, আপনি বাই ডিফল্ট এটা মনে করেন আমি রিসেট করি নাই, মানে 1 ইজ ইকুয়াল টু কত 16 না? 16। এবার তাহলে আমাকে এটা কনভার্ট করে দেন, তাহলে আপনি দিতে চাচ্ছেন 20 পিক্সেল, তাহলে কত দিবেন? তার মানে এরকম হবে না হিসাবটা, 16 পিক্সেল সমান সমান হচ্ছে কত 1 আরিয়াম, তাই না? তাহলে হচ্ছে একে কত হবে 1 বাই কত 16 না? আর হচ্ছে যদি আমি 20-এ করি 1/16 গুণ 20, যদি হিসাব ঠিক মতো করি, আমি নাকি ভুল গেছে দেখে নি। তার মানে হচ্ছে আমি পিক্সেলে বের করব, তাই না? মানে আরিয়াম দেবো, তাহলে 1 আরিয়াম সমান সমান 16, তার মানে 1/16। আর আমি যদি হচ্ছে 20-এ আনি তার মানে হচ্ছে গুণ হচ্ছে 20, তার মানে 1.2 আরিয়াম 25 আরিয়াম 1.25 আরিয়াম। তার মানে 20 পিক্সেল যদি দিতে হয় তাহলে আপনাকে র্যাম মানে অ্যাকচুয়াল হিসাব অনুযায়ী কত দিতে হবে 1.2 আরিয়াম। এখন এইটা কি পেইন না ভাই কনভার্ট করা?
এই কনভার্টেনের কাজটা ওইটাকে আমি বাই ডিফল্ট রিসেট করে দিছি কততে 1 আরইএম, মানে আমি এইটা একটু আমি এটা ক্যালকুলেশন দেখাচ্ছি না, আপনারা একটু পার্সেন্টেজ করে নিন, এটা হচ্ছে আমি মুখস্থ করে রাখছি। এটা মানেই হচ্ছে এখন 1 আরইএম সমান সমান 10 পিক্সেলে চলে আসবে। আমার যেখানেই আমার মনে করেন 20 লাগবে, মনে করেন 20 পিক্সেল, তখনই আমি 2 আরইএম দিতে পারবো, এক্স্যাক্টলি 20 কাজ করবে। তার মানে এই জায়গাটা আমি কত দিব বলেন তো, 1200, এটা দিয়ে নিন, তাহলে এটা এখন সেই হিসাব করবেন। তার মানে এখানেও কত হবে বলেন তো, 120 পিক্সেল, 120 আরইএম, তাহলে এটা কত হবে 1.5 আরইএম। এই হিসাব বোঝেন নাই কে ভাই? না বুঝলে বলেন ভাই, এখনো বলেন, কথা বলেন, মাইক্রোফোন অন করে কথা বলেন। দেখেন সবকিছু প্রপারলি কাজ করার কথা, সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। আর এটা তো এখানে হয়ে গেছে, আরে আছে। আচ্ছা এবারে এখানে দেখেন সবকিছু মোটামুটি আসছে। এখন আমাদের টার্গেটেড পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়, এক্স্যাক্টলি এই জায়গাটায় একটা অ্যাক্টিভ বার থাকবে, এই জায়গাটা। এটা কেমনে করবো বলেন? এই জায়গাটায় একটা অ্যাক্টিভ থাকবে, মানে নিচে একটা মনে করেন লাল কালার আসবে, শুধু একটা দাগ আসবে। কেমনে করব? একটা সহজ উপায় কি, আপনি একটা ক্লাস অ্যাড করতে পারেন, ডট অ্যাক্টিভ দিয়ে আপনি এই জায়গাটা একটা বাই ডিফল্ট একটা বসাই নিলাম আমি, ক্লাস অ্যাক্টিভ। এবার আপনার কাছে মনে হতে পারে যে আমি এখানটায় যে কাজটা করি, নিচে দেব টেক্সট, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আর হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে কি নিচে দাগ আসে কিনা আমি সেটাকে দেখে নিই। দাগ একটা আসছে। এবং টেক্সট ডেকোরেশন কালার রেড করে দিই, ইয়েস লাল আসছে, এবং মাঝখানে একটা গ্যাপ দরকার। আমার টেক্সট অফসেট বলে একটা প্রপার্টি আছে টেক্সটের, টেক্সট আন্ডারলাইন অফসেট 20 পিক্সেল, এই যে একটা দাগ চলে আসছে, বুঝছেন? কিন্তু আমি এভাবে যাব না, কারণ এখানে আমার ছোট্ট একটা অ্যানিমেশন ইউজ করতে হবে। এখন এই ছোট অ্যানিমেশনটার জন্য এটা দিয়ে আমি অ্যানিমেশনটা করতে পারবো না। মানে যখন আমি ক্লিক করবো এই দাগটা একদম 0% থেকে 100-এ আসবে। জি রাকিব ভাই বলেন। ভাইয়া সাপোজ এখানে দুইটা তিনটাতে আমি নিচে দাগ দিব, সেটা কিভাবে করবো? দুটো তিনটাতে কেন দিব? একবারে কি 2-3টা অ্যাক্টিভ থাকে? না ভাইয়া, তখন যদি প্রয়োজন হয় তখন দেওয়া যাবে। কখন দিবেন আমাকে সেটা বলুন। একসাথে কি 2-3টা অ্যাক্টিভ থাকবে? থাকবে না তো, না ভাই, তাহলে একটা থাকবে। এখন যদি 2-3টা দিতে চান তাহলে ভাই এই ম্যানুয়ালি অ্যাক্টিভ ক্লাসটাকে আপনি মনে করেন এই কনটাকেও বসাই দেন, যেখানে যেখানে এই ক্লাসটা থাকবে সেটা নিচে অ্যাক্টিভ থাকবে। কিন্তু আমি এই পদ্ধতিতে যাব না, কারণ এই পদ্ধতিতে গেলে আমি একটা প্রবলেম ফেস করব। কারণ এখানে ছোট্ট একটা অ্যানিমেশন ইউজ করতে যাচ্ছি, সেটা আমি অ্যানিমেশন ইউজ করতে পারবো না। ঠিক আছে, বুঝছি ভাইয়া। এবার তাহলে কি করতে পারি এখানে ছোট্ট যে কাজটা, সেইটার জন্য আপনাদের সুডো এলিমেন্ট বিফোর আফটার শেখাইছে? জি ভাই শিখাইছে। তার মানে আমি অ্যাঙ্কর ট্যাগের ভেতরে কিছু কন্টেন্ট অ্যাড করব। তার মানে এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, একে ধরলাম, আফটারেও দিতে পারি বিফোরেও দিতে পারি, যেখানেই দিই না কেন সমস্যা নেই। কারণ এই লেখাটার এই আফটার দিলে কি হবে, এই হোমের পরে অ্যাড হবে, আর বিফোর দিলে কি হবে, হোমের আগে আগে অ্যাড হবে। তো আমি যে কোনো একটা জায়গায় দিই, সমস্যা নেই। এখানে দিলাম কন্টেন্ট, মানে আপনি কি কন্টেন্ট ঢোকাইতে চান। আমি বাই ডিফল্ট কোনো কন্টেন্ট দিতে চাচ্ছি না, তার একটা উইথ সেট করব। বাই ডিফল্ট উইথ সেট করলাম 100 পিক্সেল,
100 পিক্সেল, আর একটা হাইট সেট করব বাই ডিফল্ট 2 পিক্সেল, একটা কালার সেট করব, যেহেতু অ্যাক্টিভ কালারটাকে হবে হচ্ছে আমার, আচ্ছা এখানে তো হাইট উইথ দিয়েছে, তার মানে শুধু কালার না, এটা হচ্ছে একটা বিজি কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে করব রেড। এখন আপনি যে কন্টেন্টটা অ্যাড করছেন সেই কন্টেন্টটা হয় জন্মগতভাবে যে কোনো একটা জিনিস হতে হবে, কোনো এইচটিএমএল এলিমেন্ট বা কোনো কন্টেন্ট যখন আপনি যুক্ত করেন সেটা হয় জন্মগতভাবে হয় ইনলাইন এলিমেন্ট, না হলে ব্লক এলিমেন্ট, অথবা ইনলাইন ব্লক এলিমেন্ট, যে কোনো একটা হতে হবে। কিন্তু আপনি যেটা দিয়েছেন এটা তো কোনো কিছুই না, এই জন্য এটা এখানে শো করতেছে না। তার মানে আমি কি করতে পারি, এটাকে ডিসপ্লে করে আমি এটাকে ব্লক করে দিতে পারি, তাহলে আশা করি দেখানোর কথা কন্টেন্ট দেখা গেছে। এখন যদি আমি ডিসপ্লে ব্লক করি, এখন প্রশ্ন হলো এটা তো সব জায়গায় অ্যাড আছে, হোক আপাতত সব জায়গায় অ্যাড হোক, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমি এটা নিচেও আছে, কন্টেন্টের নিচেও আছে। এখন এখানে আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। যদি এখন আপনার যদি মনে হয়, যদি সামহাও আপনার কাছে মনে হয় যে এদের মাঝখানে দূরত্ব বাড়াইতে হবে, তাহলে আপনি প্যাডিং দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আহ, আমার মনে হয় না যে এর উপরে জায়গা দেওয়ার দরকার আছে। একটু বলেন তো, কেউ একটু বলেন তো, উপরে কি গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন আছে? ডিজাইনে কি মনে হয়? লাগবে না মনে হয়। আমার তো মনে হয় না যে এটা দরকার আছে। এখন যদি আপনার মনে হয় তাহলে ভাই আপনি এখানে প্যাডিং ট্যাডিং অ্যাড করেন, সমস্যা নাই, প্যাডিং দিয়ে করতে পারেন, এটাকে পজিশন দিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা যেভাবে করেন সমস্যা নেই। কিন্তু এইখানটায় একটা প্রবলেম আমার ক্রিয়েট হয়েছে। দেখেন আমি আপনাকে প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে দিই, এইগুলো নিয়ে আপনি থিঙ্কিং করেন, সলিউশন বের করেন। প্রবলেমটা হচ্ছে আমি এখানে বাই ডিফল্ট উইথ কত দিছি, কত উইথ কত 100 দিছি? পিক্সেল। 100। এখন 100 পিক্সেল উইথ দিয়েছে, কিন্তু এইখানে যে লেখাটা, এইটা আছে 4টা অক্ষর, এটা আছে 4টা অক্ষর, এইটা আছে কতগুলো? 5টা। কিন্তু সবার কি এই দাগটা তো সবার ক্ষেত্রে 100 পিক্সেল হয়ে গেছে, কিন্তু আমাদের যদি সিচুয়েশনটা এরকম হইতো, দাগটা এক্স্যাক্টলি এই কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকু হওয়া উচিত ছিল না? বুঝছেন? তাহলে সেক্ষেত্রে আমি এখানে 100 না দিয়ে আমি এটাকে করতে পারি 100%। দেখি আমার কাজ করে কেন। এক্স্যাক্টলি দেখেন 100% কাজ করতেছে। কিভাবে কাজ করলো দেখেন, কন্টেন্ট লেখাটা বড়, দাগটাও বড় হয়েছে, অ্যাবাউট লেখাটার 5টা অক্ষর, দাগটাও 5টা অক্ষর পর্যন্ত আসছে। এখানে যদি আপনি একটা মেনু বার অ্যাড করেন নতুন করে, মানে নেভবার অ্যাড করেন, সেখানে শুধু লিখলেন এ, এবার দেখেন ওই দাগটা এ পর্যন্ত আসবে, অনলি এ পর্যন্ত। আমরা তো এটাই চাচ্ছিলাম যে কন্টেন্ট যতটুকু ততটুকু যেন ইয়া হয়। এখন এই জায়গাটায় আমাদের চালাকিটা হচ্ছে, এই জায়গাটায় বাই ডিফল্ট তো সবগুলো অ্যাক্টিভ, কিন্তু আমরা বাই ডিফল্ট সবগুলোকে অ্যাক্টিভ করব না, বাই ডিফল্ট অ্যাক্টিভ করব যে কোনো একটা। তাহলে আমি কি করতে পারি, তাহলে এখানে একটা অ্যাক্টিভ ক্লাস আছে, ডিফল্ট ভাবে এটার কোনো উইথ থাকবে না, যেহেতু আমি অ্যানিমেশন ইউজ করব, 0 উইথ 0% বা 0ই থাকবে, উইথ কোনো কিছু থাকবে না। যেহেতু উইথ 0 সেহেতু এখানে কিছু দেখাও যাবে না, যার উইথই নাই তার হাইট উইথ না থাকলে ওর অস্তিত্ব দেখাই যাচ্ছে না। আমি এখানে একটা ক্লাস অ্যাড করলাম, এই জায়গাটাতে একটা ক্লাস অ্যাড করব আফটার, এইটাকে ধরলাম, এটা একটা সুডো এলিমেন্ট, যেখানে অ্যাঙ্কর ট্যাগ, সেই অ্যাঙ্কর ট্যাগের যেখানে অ্যাক্টিভ ক্লাস থাকবে, তার মানে এই জায়গাটায় ডট অ্যাক্টিভ, এখানে কোনো স্পেস নাই, ভালো করে খেয়াল করেন, স্পেস না থাকলে হচ্ছে সেম লেভেলে বোঝায়, মানে একই পাশাপাশি বোঝায়, যেখানে অ্যাঙ্কর ট্যাগ সেখানেই অ্যাক্টিভ ক্লাস, সেইটার যে আফটার এলিমেন্ট আছে সেইটার উইথ আমি করে দিব 100%, এক্স্যাক্টলি অ্যাক্টিভ। এখন যদি এই অ্যাক্টিভ ক্লাসটাকে ধরে
কাট করে লাস্টারটাকে বসাই, তাহলে এক্স্যাক্টলি শেষেরটা অ্যাক্টিভ। এই লজিকটুকু মাথায় আসছে? এখন এটা তো করলাম, কিন্তু আমাদের একটা অ্যানিমেশন ইউজ করতে হবে। অ্যানিমেশনটা এরকম করি, যখন এটা অ্যাড হবে তখন ছোট্ট করে একটা ট্রানজিশন অ্যাড করে দিই। ট্রানজিশনেগুলো অনেকগুলো প্রপার্টি আছে, আমরা ওনলি ট্রানজিশনটা উইথের উপরে করব, কারণ এখানে হাইট উইথ দুটো আছে। আমি ট্রানজিশনটা করব উইথে। করার সময় এটা একটা মিলি সেকেন্ড বলে দিতে হবে যে কত মিলি সেকেন্ড যাবে। আমি মনে করেন 1 সেকেন্ড দিব না, 0.5s। আর এখানে কিছু মুড আছে, মনে করেন ইজি ইন, ইজি আউট, লিনিয়ার, এগুলো অনেকগুলো মুড আছে। আচ্ছা, আমি এই মুডগুলোকে একটু দেখাই দিই আপনাদের। সিএসএস ট্রানজিশন, W3 স্কুলসে গেলে এখানে অনেকগুলো মুড পাবেন আপনি। এই যে এটা দিলে কি হবে, অ্যানিমেশনটা প্রথমে স্লো হবে, তারপরে ফাস্ট হবে, তারপর লিনিয়ার আছে, সব দিক দিয়ে সমান হবে। এটা ইন আউট, এইটা ঠিক আছে। এই মুডগুলো এখানে আছে। আমি এখান থেকে বেসিক্যালি এই সমান ভাগে হোক এটা দিয়ে দিই। কোনটা দিছি? এই যে এটা অ্যাড করে দিছি। এখন যদি করি, ট্রানজিশনে আপনি কোনো ইফেক্টই দেখতে পাচ্ছেন না। এখন প্রশ্ন হলো, এই পর্যন্ত করা থাক। এখন প্রশ্ন হলো, আমরা যখন এটাতে ক্লিক করব তখন এইটা অ্যাক্টিভ হবে। এখানে যখন ক্লিক করব, এটার জন্য আমাদের ছোট্ট কিছু জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। ডিজাইন নিয়ে করলাম। এখন এই ক্লিক ইভেন্টটা কোথায় বসাবো? এখন প্রশ্ন হলো এইটা, ক্লিক ইভেন্টটা আমাদের কোথায় আসবে? জাভাস্ক্রিপ্টটাকে এখানে অ্যাড করলাম। বাই ডিফল্ট এইটার উপরে আমি একটা ইভেন্ট বসাবো যে এই সেকশনটার উপরে কোনো ব্যক্তি ক্লিক করছে কিনা। তার মানে একে ধরতে হবে। গতদিন আমি আপনাদের মুখস্থ করেছিলাম HTML এর কোনো এলিমেন্ট ধরতে হলে জাভাস্ক্রিপ্টে কি ইউজ করতে হয় বলুন, মনে আছে? ভাইয়া জি এলিমেন্ট, না, গেট এলিমেন্ট বাই আইডি। আমি এইটা শেখাই নাই গতদিন। ডট ডট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, মুখস্থ বিদ্যা। মনে না থাকলে আপনার টেবিলের সামনে লিখে রাখেন। কোনো HTML এর কোনো এলিমেন্ট জাভাস্ক্রিপ্টের ধরতে গেলে কোয়ারি সিলেক্টর। আরো অনেক মেথড আছে, বাট আমরা ওটাতে ধরবো না। আমরা একটা দিয়ে শিখবো, সেটা কি? ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্টে এই এলিমেন্টটাকে ধরতে পারবেন। তাহলে এখানে এটা যেহেতু একটা আইডি, তাহলে এখানে CSS এর মতো করে দিতে হবে। আইডি কে ধরতে হলে কি দিতে হয়? হ্যাশ মেইন মেনু। এবার এটাকে তো ধরতে পারছে, এখন আদৌ কি এটাকে ধরতে পারছে কিনা এটা প্রিন্ট করার জন্য console.log মেইন মেনু। এটা দেখেন নামটা একটু আমি আলাদা করে দিছি। এবার যদি আমি আমার ব্রাউজারে যাই, ইনস্পেক্ট করি, এক্স্যাক্টলি এটাকে আমি ধরা যাচ্ছে। দেখেন এই যে সেই মেইন মেনু ধরতে পারছে। এখন এই সেকশনটার উপরে যদি কেউ ক্লিক করে, এই সেকশনটার উপরে যদি কেউ ক্লিক করে, তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই লাল দাগটা দেখাচ্ছে কার উপর ভিত্তি করে বলেন তো? এই অ্যাক্টিভ ক্লাসের উপর ভিত্তি করে, কোনটা অ্যাক্টিভ আর কোনটা অ্যাক্টিভ না। তার মানে এই ক্লাসটাকে একবার সরাবো, একবার নামাবো, এই হচ্ছে লজিক। তার মানে যদি হোমে ক্লিক করে, এই অ্যাবাউট থেকে ক্লাসটা মুছে যে এখানে অ্যাড হবে। যদি ব্লগে ক্লিক করে, তাহলে হোম থেকে মুছে যে ব্লগে অ্যাড হবে। এই লজিকটুকু কি মাথায় আসছে? ইমপ্লিমেন্ট আমি করে দেবানি, আগে দেখেন এই লজিক বুঝছেন কিনা। কথা বলেন ভাই, না বুঝলে বলেন। দেখেন লজিকটা কেমন, দেখেন এখন কোনটা অ্যাক্টিভ আছে? অ্যাবাউট। তার মানে লজিক হচ্ছে এই ক্লাসটাকে যদি আপনি কাট করে, মনে করেন এটাকে এমটি করে দিলাম, এমটি করে আপনি মনে করেন এই নিউজে এইখানে একটা ক্লাস দিবেন, ক্লাস এখানে যদি অ্যাক্টিভ লিখে দেন, তাহলে নিউজের নিচে দাগটা আসে। এই যে দেখেন নিউজের নিচে দাগ আসে। তার মানে আপনার কাজ হচ্ছে এই ক্লাসটাকে একবার এখানে, একবার এখানে, একবার এখানে, এইটা ওঠানামা করতে হবে জাভাস্ক্রিপ্টে। এই হচ্ছে আমাদের মূল টার্গেট। তার মানে আমরা এটার উপর একটা ক্লিক ইভেন্ট অ্যাড করি। ঠিক আছে, ক্লিক ইভেন্টটা হচ্ছে মনে করেন মেইন মেনু ডট, কারণ এটা তো এখানে কি ব্রাউজার কি কি করবে, মানে ইউজার এখানে এখানে কি করবে? মাউস ধরবে নাকি ক্লিক করবে? আপনি কি চাচ্ছেন তাই বলুন। ক্লিক করবে ভাইয়া। ক্লিক করবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই, এইগুলো একদম বেসিক কথা। আপনার যদি মনে হয় যে না ইউজার এখানে হোভার করলে হবে, তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি হোভারের ইফেক্টটা চাচ্ছি না।
আমি চাচ্ছি এখানে এসে যেন ইউজার এক্স্যাক্টলি ক্লিক করে। তার মানে ক্লিক করার জন্য এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এই জায়গাটায় এই যে এখানে দিলাম, এখানে একটা ক্লিক বলে ওটারই একটা ইভেন্ট আছে, আর এখানে একটা ফাংশন দিয়ে দিতে হয় এফিএনসি ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি এখানে ই বলে ইভেন্টটাকে ধরবো। এখন এক্স্যাক্টলি আমি যদি এখানে এখন ইটাকে প্রিন্ট করি আমি কি পাই সেটা দেখবো। দেখেন এখানে একটা ই মানে ইভেন্ট, এখানে লিখে দিলাম ইভেন্ট। এটা যে কোনো নামে ধরতে পারেন, আমি এখানে ইভেন্ট নামে ধরাটা হচ্ছে যুক্তিসঙ্গত। আর ইভেন্টকে প্রোগ্রামাররা এত বড় না লিখে বলে ডাকে, তা আমি পুরোটাই লিখলাম। এবার দেখেন এখানে ক্লিক করলে একটা জিনিস প্রিন্ট হচ্ছে, ক্লিক করলে কিছু একটা প্রিন্ট হচ্ছে নিচে। এখন আমার দরকার আমি ক্লিক করে কার উপরে ক্লিক করছি সেটা ধরতে যাচ্ছি। তার মানে ইভেন্ট ডট টার্গেট, মানে আমার টার্গেট পয়েন্ট কোথায়, মানে আমি হিটটা কোন জায়গায় করছি, কোন টার্গেটে হিট করছি। মানে এই যে দূরে অনেক সময় টিয়া থাকে না, আমি টার্গেট করি যে আমার টার্গেটের পয়েন্ট কোনটা, এটা হচ্ছে তাই। এইগুলো কিন্তু প্রি ডিফাইন বিল্ট ইন ভাবে দেওয়া আছে, ঠিক আছে। আসেন টার্গেটেড পয়েন্টকে হিট করছে, হিট করার পরে আমার কাজ কি বলেন তো, এই জায়গাটায় কাজ কি। এবার কাকে হিট করতেছে সেটা আমি দেখি। আমার এইটা ভিউটাকে ওপেন করলাম, হোমে ক্লিক করছি, হোম দেখতে পাচ্ছি, ব্লগে ক্লিক করছি, ব্লগ দেখতে পাচ্ছি কি ভাই? লজিক্যালি আপনি কোড বুঝতে হবে না, আপনি শুধু এই লজিকটা চিন্তা করেন ভাই, আপনি যাকে ক্লিক করতেছেন তাকে ধরতে পারতেছেন কিনা। অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে আপনি ধরতে পারছেন কিনা। এখন যদি ধরতে পারেন তাহলে এই ক্লাসের জায়গায় কি লাগাই দিবেন বলেন তো, এই অ্যাক্টিভ ক্লাসটাকে অ্যাড করে দিবেন। সিম্পল লজিক ভাই, একদম সিম্পল। তার মানে আমরা এখানে কি করতে পারি, এটাকে বাদ, এখানে লিখলাম ই ইভেন্ট। বেসিক্যালি এটা হচ্ছে প্রোগ্রামাররা ভাই বলে ডাকে, তাই আর কি আমার ঝুলে ঝুলে চলে আসতেছে। টার্গেট মানে এটা ফুল নেম হচ্ছে ইভেন্ট, বাট আমরা শর্ট করে বলি। ডট ওখানে ছোট্ট করে আমি কি করব, এখানে আমি কি অ্যাড করব সেটা বলেন, মানে এই জায়গাটায় কি অ্যাড করব। অ্যাক্টিভ, এইটা কি অ্যাক্টিভ কি, ক্লাস নাকি আইডি? ক্লাস। তার মানে এখানে লিখতে হবে ক্লাস লিস্ট। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাইয়া ক্লাস লিস্ট কেন নাম দিল, অ্যাড তো করবো ক্লাস, এর কোনো ব্যাখ্যা নাই, ওরা বানাইছে ক্লাস লিস্ট দিয়ে, আপনার মনেও রাখতে হবে ক্লাস লিস্ট দিয়ে। এখন আপনি কিন্তু আমাকে এরকম প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া আমি তো অ্যাড করব ক্লাস, তাহলে ক্লাস লিস্ট কেন লিখবো। এখন প্রশ্ন এটা না, প্রশ্ন হলো ভাইয়া ওরা ওই জিনিসটাকে ক্লাস লিস্ট নামেই বলছে, ঠিক আছে। এখানে কি রিমুভ করবো নাকি অ্যাড করব বলেন। যেখানে আমি ক্লিক করব সেখানে কি এই অ্যাক্টিভ নামক কথাটা অ্যাড করব না রিমুভ করব, সেটা সেই লজিকটা বলেন। অ্যাড করব। তাহলে এখানে দিব অ্যাড, দিয়ে ভিতরে অ্যাক্টিভ। এবার দেখেন ঘটনাটা কি ঘটলো, এবার একটা দারুণ ঘটনা ঘটবে। অ্যাড হইছে এবং অ্যানিমেশনটা কি হচ্ছে দেখেন, ছোট্ট করে আসছে, কিন্তু এখানে প্রবলেম কি হইলো ভাইয়া, প্রবলেম ফাইন্ড আউট করেন। সবগুলাই অ্যাড হচ্ছে এর সাথে। তার মানে যেটা অলরেডি অ্যাক্টিভ আছে সেটা কি রিমুভ হচ্ছে, মানে না ভাই। এই যে নিউজের নিচে যে ক্লাসটা অ্যাড আছে এটা কি, এটা তো অ্যাড আছে, আমি নতুন করে অ্যাড করলাম এখানে। দেখেন আরো যদি চোখ দিয়ে দেখতে চান ভাইয়া, সবকিছু হচ্ছে চোখ দিয়ে দেখেন। এই জায়গাটা ফোকাস দেন, এই জায়গাটা দেখেন কয়টা অ্যাক্টিভ লেখা, এই মাউসের এখানে অ্যাক্টিভ লেখা কয়টা, দুইটা। এবার হোমে অ্যাড করব, দেখেন হোমে একটা অ্যাড হয়েছে, কন্টাকে অ্যাড করলাম, কন্টাকে অ্যাড হয়েছে, ব্লগে অ্যাড করলাম, ব্লগে অ্যাড হয়েছে। এখন আমার লজিকটা কি হওয়া উচিত ছিল, যদি একটাই ক্লিক করি একটাই অ্যাড হবে, আর বাকিগুলো বাকি রিমুভ হয়ে যাবে। বাকি যেটা অ্যাক্টিভ আছে সেটা কি হবে, রিমুভ হবে। আচ্ছা মনে করেন একটা হল রুমে, একটা রুমের ভিতরে 10 জন মানুষ আছে। এখন 10 জন মানুষের ভিতরে একজনের ব্ল্যাক কালারের শার্ট পরে আছে। 10 জন রুমে, মানে একটা রুমে 10 জন লোক আছে, একজন ব্ল্যাক কালারের শার্ট পরে আছে। আপনি ওই ব্ল্যাক কালারের যে শার্ট যে ব্যক্তিটা পরা আছে তাকে আপনি রুম থেকে বের করে দিতে চান। এখন কি আপনি প্রত্যেক মানুষের ধরবেন যে ভাই তুমি এদিকে আসো, ওর হাত ধরে টান দেবেন, এর হাত ধরে টান দেবেন, আপনি কি সবার হাত ধরে টান দেবেন, নাকি যে ব্ল্যাক কালার পরে আছে শুধু তাকে টান দিয়ে রুম থেকে বের করে দিবেন? ব্ল্যাক কালারকে তার মানে আপনার টার্গেটেড পয়েন্ট কি, সবাইকে একটা একটা করে ধরে খোঁজা, বা আপনি কি এরকম অ্যাপ্রোচ ইউজ করবেন যে ওই রুমের ভিতরে ঢুকছেন
প্রথমে যে আছে তাকে বলবেন যে ভাইয়া তুমি একটু দাঁড়াও, তোমার শার্টের কালারকে আমি একটু চেক করি। উনি উনি দেখলেন যে না, উনি ব্ল্যাক না, উনি হোয়াইট কালার, ওনারে সরাইলেন। এরপরে আরেকজন আসলো, তার কালার কি চেক করবেন এরকম, মানে তাকে ধরে ধরে কি টেস্ট করবেন, নাকি আপনি ইজিলি দেখতে পাচ্ছেন যে কার কালারটা ব্ল্যাক, এক্স্যাক্টলি আমি সেই জায়গাটা যে তাকে হিট করে বের করে দেবো? কোনটা করা বেটার অ্যাপ্রোচ? সেটা ভাইয়া। ভাইয়া এখন প্রথম অ্যাপ্রোচে কি করা পসিবল নাকি পসিবল না? লজিক থিঙ্কিং করেন ভাইয়া, কোড দেখানো ডাজেন্ট ম্যাটার, এই থিঙ্কিং প্রসেসটা বাড়াইতে হবে। বলেন দুটো অ্যাপ্রোচেই কি ওই কালো লোকটাকে রুম থেকে বের করে দেওয়া পসিবল? কথা বলেন। পসিবল আছে তো। মানে প্রথম একটা অপশন সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষের চেক করবেন। আসো, তুমি কাছে আসো, তোমার কালার কি? আমি হাত দিয়ে টাচ করে দেখলাম বা চোখ দিয়ে ভালো করে কাছে নিয়ে দেখলাম যে কালারটা কি। ও হোয়াইট, ওরে সরালাম, পরের জন আসলো, তারে দেখলাম, পরের জন আসলো, তারে দেখলাম, এরকম করে সবাই চেক করছি। এরকম চেক করেও তো কালো ব্যক্তিকে আপনি টার্গেটেড পয়েন্ট বের করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, আপনি তো চোখ দিয়ে দেখতেই পাচ্ছেন যে ওইটা হচ্ছে কালো, তাহলে আপনি ডিরেক্টলি ওর কাছে চলে যান, ওরে ধরেন, ধরে রুম থেকে বের করে দেন। এক্স্যাক্টলি তাই। বাই ডিফল্ট আমার এখানে একটা অ্যাক্টিভ ক্লাস আছে, তাহলে আমার প্রথম কাজ কি, ক্লিক করার সাথে সাথে যে অ্যাক্টিভ আছে তাকে রিমুভ করে দেওয়া। সুতরাং তাকে ধরতে হবে, যে অ্যাক্টিভ আছে তাকে আপনার ধরতে হবে। এখন সে ব্যক্তিটা কোথায় আছে? এইটার ভেতরেই তো আছে। তার মানে আপনি এখানে প্রথমেই ধরেন ডকুমেন্ট ডট, কাউকে ধরতে গেলে কি ধরতে হয়, কোনটা শিখাইছে? কাউকে কোয়েরি White সিলেক্ট selector। কোয়েরি সিলেক্টর। আমি কাকে ধরবো? যে অ্যাক্টিভ আছে। সে ব্যক্তিটা কোন রুমের মধ্যে আটকানো? মেইন মেনুর ভিতরেই তো আছে, তাহলে একে ধরলাম। মেইন মেনু, মেইন মেনু একটা আইডি, তার মানে এখানে দিতে হবে একটা হ্যাশ। এর মধ্যে এই এই মেইন মেনুকে রুম মনে করেন, এই রুমের মধ্যে যে ব্যক্তি অ্যাক্টিভ লেখা, এসিটিআইভি অ্যাক্টিভ, তাকে ধরছি। ধরে ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, তাকে প্রথমে রিমুভ করছি। রিমুভ করব, কি নামে আছে তার ক্লাসটা? এসিটিআইভি। এবার দেখেন, আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। মেইন মেনু বানাটা ভাইয়া হচ্ছে ইউ হবে মেইন মেনু আইডিটা যেটা সিলেক্ট করতে। হ্যাঁ, এবার যদি যাই, এক্স্যাক্টলি প্রবলেম সলভ। এখানে আরো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আপনি যদি বাইরে ক্লিক করেন এই ব্ল্যাক জায়গায়, আচ্ছা ব্ল্যাক, এই দেখেন এই ফাঁকা জায়গায় যখন ক্লিক করলেন দেখেন এটা চলে গেছে, এটা এবার দেখেন আর ক্লাসে অ্যাডই হচ্ছে না। এখানে আছেন, এখানে করতেছেন, এটা করতেছেন, এটা করতেছেন, এটা করতেছেন, কোনো সমস্যা নেই। বাইরে এই যে হোমের বাইরে এনে ক্লিক করলেন, ওইটা চলে গেছে। একবার যদি চলে যায় আর অ্যাক্টিভ হচ্ছে না। দিস ইজ প্রবলেম। এই প্রবলেমটা কেন ক্রিয়েট হচ্ছে? আপনি ক্লিক ইভেন্টটা বসাইছেন কোথায়? এই যে মেইন মেনুতে। এখন মেইন মেনু কতটুকু এরিয়া জুড়ে আছে? এই দেখেন মেইন মেনু জুড়ে আছে এই সেকশন পর্যন্ত, এই সেকশন। তার মানে কেউ যদি এখানে এসেও ক্লিক করে তার ক্ষেত্রেও আপনার কোডটা কাজ করতেছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কি করতে পারি, আমি যদি কেউ এই মেইন মেনুতে ক্লিক করে, যদি কেউ এখানে ক্লিক করে, তাহলে হোমে ক্লিক করে, তাহলে কারণ আমাদের টার্গেটেড পয়েন্ট কি, হোমে ক্লিক করলে হবে, ব্লগে ক্লিক করলে হবে, অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগগুলোতে যদি ক্লিক করে আমার কোডটা এক্সিকিউট হোক। কিন্তু কেউ যদি এখানে ক্লিক করে, আমি চাচ্ছি না আমার এই কোডটা এক্সিকিউট হোক, তখন আমি এখানে একটা লজিক লিখতে পারি একদম ইনিশিয়ালি, কারণ আমার তো কোড এইটুকু এক্সিকিউট হচ্ছে, আমি এই কোড এক্সিকিউট হওয়ার আগেই তাকে বলবো যে ভাইয়া তুমি এখান থেকে টাটা বাই বাই। কি করতে পারি, আমি বললাম ইফ, যদি যদি তোমার ক্লিকটা, যদি ই ডট, ই বলতে ইভেন্ট ডট টার্গেট ডট আইডি ট্রিপল ইকুয়াল কি নামে আছে, মেইন হাইফেন মেনু, মেনু যদি হয় তাহলে ভাইয়া আমি এখান থেকে তোমাকে রিটার্ন করে দেব, তুমি আর নিচে যাবাই না। এটাকে আমি একটু কমেন্ট করে রাখলাম। চেক পয়েন্ট, চেকিং, চেকিং টার্গেট এলিমেন্ট is anchor tag
মানে আমি এখানে চেক করতেছি যে আমার যেখানে আমি টার্গেটেড পয়েন্টটা, সেই টার্গেটেড পয়েন্টটা এক অ্যাঙ্কর ট্যাগ নাকি অ্যাঙ্কর ট্যাগ না, সেটাকে চেক করছে। যদি অ্যাঙ্কর ট্যাগ না হয়, মানে এটা যদি এই আইডি হয়, তাহলে বাই ডিফল্ট এটাকে রিটার্ন করে দিচ্ছে। এবার দেখেন আমাদের প্রবলেম সলভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। এবার বাইরে ক্লিক করলে আর কোথাও ওই ক্লিকগুলো আর কাজই করতেছে না। মজা না ভাইয়া? পারবেন? তার মানে আজকে থেকে ভাইয়া কেউ যেন এই প্রবলেমটা না হয় যে ভাই আমি অ্যাক্টিভ করতে পারতেছি না। সিম্পল লজিক, কয় লাইনের লজিক। যদি আমি পেজটাকে একটু বড় করি, লাইন আছে সর্বোচ্চ এক লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন। মানে 5 লাইন কোডের জন্য যদি আপনি ফুল একটা 10 মেগাবাইটের একটা লাইব্রেরি ডাউনলোড করেন এই ছোট্ট একটা কাজের জন্য, তাহলে তো ভাই আপনার জাভাস্ক্রিপ্ট শিখে লাভটা হতে পারে।